আমার স্বরচিত একটি ভৌতিক গল্প। কৃষ্ণনগর এক্সকারশন শেষ করে কৃষ্ণনগর রাজবাড়ি দেখবার জন্য যেতে প্রায় বিকেল গড়িয়ে যায়। রাজবাড়িটিকে দূর থেকে দেখে মনে হচ্ছিল বিধ্বংস একটি বাড়ি। চারিদিকে অন্ধকার, দোকানপাট কিচ্ছু নেই, মানুষজনও দেখা যাচ্ছে না। তারপর তারা রাজবাড়িতে এসে উপস্থিত হয়। এত নিঝুম পরিবেশ বুঝতে পারিনি। তারা রাজবাড়িতে ঢোকার আগে যেন সব আলোগুলো জ্বলে উঠল। আলো দেখে তারা স্বস্তির পেল, ভাবলো যাক মানুষজন আছে। তারপর তাকিয়ে দেখে একটু দূরে একটি ফাঁকা চায়ের দোকান। সবাই সেখানে চা খেতে যায়। নীলেশ বলে একটি ছেলে দোকানদারকে জিজ্ঞেস করে, এক কাপ চায়ের দাম কত? দোকানদারটা মুখে কোনো কথা না বলে বড় বড় চোখে নীলেশের দিকে তাকালো। নীলেশ যখন হাত বাড়িয়ে চা নিচ্ছে, সেই সময় দেখে দোকানদারের হাতটা বিশাল বড়, কালো রঙের। হাতের আঙুলগুলো জোড়া লাগা, চোখগুলো লাল বর্ণের, বিশাল আকৃতি দেহ। এইসব দেখে নীলেশ বলে, রাত্রে এখানে থাকার কোনো দরকার নেই, বিশাল রিস্ক আছে। আর সবাই বলে, এত রাত হয়ে গেছে, কী করে বাড়ি ফিরব? চায়ের দোকানের লোকটা ভারী গলায় বলে, কেন বাড়ি যাবেন? রাজবাড়ির গেস্ট রুম আছে, সেখানেই থাকুন। সবাই শুনে খুব খুশি হলেও নীলেশ খুব চিন্তিত হয়ে পড়ে। তারপর সবার সাথে রাজবাড়ি ঢুকতে গেটের সামনে দেখে একটি মার্বেল পাথরের মেয়ের মূর্তি। মূর্তিটা যেন জ্বলজ্বল করছে, চারিদিকে শোঁ শোঁ বাতাসে শব্দ। নীলেশ ঢুকতেই ওই মূর্তিটা থেকে সাদা ওড়না এসে নীলেশের মুখের মধ্যে পড়ে। নীলেশ মূর্তিটার দিকে তাকাতেই যেন মূর্তিটা চোখ থেকে লাল আলো ছিটকে এসে নীলেশের চোখের সামনে পড়ছে, মিশে যাচ্ছে। নীলেশ এসব দেখে আস্তে আস্তে গা ভারী হয়ে উঠছে। রাজবাড়ির ভিতরে ঢুকে অনুভব করছে কারা যেন রাতের রান্নার শব্দ, কিছু বাদে জামা কাপড় কাচার শব্দ, কথা বলার আওয়াজ আসছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না, কাউকে কিছু বলতেও পারছে না। রাত যখন 1:30, ঘড়ি কাটা টক টক শব্দে সবাই যেন কীরকম আতঙ্ক হয়ে উঠছে, গায়ে রোম খাড়া হয়ে উঠছে। সেই সময় পায়ের খস খস শব্দে ওই চাওয়ালা একে ডিশে করে কিছু রুটি তরকারি এনে ভারী গলায় বলে, খাবারগুলো খেয়ে নিন, রাত হয়ে গেছে, ঘর থেকে একদম বেরোবেন না, বিপদ হতে পারে। এই বলেই নীলেশের দিকে বিবর্ণ চোখে দিয়ে তাকিয়ে থাকে। নীলেশ যেন তার শরীরের মধ্যে প্রবেশ করছে। সবাই এক ঘড়ি ছিল। নীলেশ আস্তে আস্তে ঘুমিয়ে পড়লে একটি মেয়ে নীলেশকে ডাকে, নীলেশ, নীলেশ, রাজবাড়ি ঘুরে দেখবে না? নীলেশ বলে, হ্যাঁ, কোথায় তুমি? মেয়েটি বলে, সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসো, আমাকে দেখতে পাবে। নীলেশ ঘুমের ঘোরে যতই সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে, শেষ আর হয় না। কোথা থেকে একগুচ্ছ পায়রা বকম বকম শব্দে নীলেশকে ঝাপটা মেরে রাস্তা ভুলিয়ে দিচ্ছে। হাজার হাজার মাকড়সার জাল যেন নীলেশকে গিলে খাচ্ছে, জড়িয়ে ধরে ফেলছে। পাশ থেকে একটি প্রচণ্ড বড় কালো হাত দিয়ে নীলেশকে কাছে ডাকছে। নীলেশ যতই হাতটা ধরতে যাচ্ছে, কালো হাতটা ততই পিছন দিকে চলে যাচ্ছে। শুধু শুনতে পাচ্ছে, আর একটু এসো, আমি এখানে। নীলেশ আগাতে আগাতে দেখে একটি মানুষের আকৃতি, কালো পিচবোর্ড মতো, চোখগুলো লাল লাট্টুর মতো পাক খাচ্ছে, চোখের পাতার রং হলুদ, হাতের আঙুলগুলো ল্যাপা, নিচের দিকে শুধু একটু লেজের মতো ঝুলছে, মুখও বন্ধ। এই সব দৃশ্য দেখে বাঁচাও বাঁচাও বলে অজ্ঞান হয়ে সিঁড়ি থেকে গড়িয়ে গড়িয়ে জোর শব্দে নিচে পড়ে গেলে, আর সবাই ছুটে এসে দেখে ওই দোকানদার লোকটা জল নিয়ে এসে নীলেশের গায়ে ছিটিয়ে দিয়ে বলে, আর কোনো দিনও এখানে আসবেন না, এক্ষুনি এখান থেকে চলে যান, নইলে আরও বীভৎস ঘটনা ঘটতে পারে। নীলেশকে সুস্থ করে রাজবাড়ি থেকে বেরিয়ে কিছু পথ যাওয়ার পর কয়েকটি লোক বলে, আপনারা কোথা থেকে আসছেন? রাজবাড়ি থেকে? ওরে বাবা, বেঁচে আছেন তো? ওই রাজবাড়িতে কেউ 5 মিনিট থাকতে পারে না, আপনারা রাত কাটিয়ে এলেন। এক্সকারশনের শিক্ষক বলেন, একটু বলুন না শুনি,
আমরা তো কিছু জানি না। এখানকার লোকেরা বলে 100 বছর আগে রাজা মনীন্দ্রচন্দ্র রায়ের মেয়ে ওই রাজবাড়িতে আত্মহত্যা করে। মেয়েটি কোনোভাবেই সদ্গতি হয়নি। কখনো নৃত্য, গান, রান্না, কখনো বা কাপড় কাচা, কখনো বা কেঁদে কেঁদেও বেড়ায়। এই 1 কিলোমিটার দূর থেকে আমরা তা শুনতে পাই। তবে যাকে পছন্দ হয় তাকে ভর করে কাছে টেনে নেয়। অনেক ছেলের প্রাণও মারা গেছে। ওই চায়ের দোকান রয়েছে, সেটা সবটাই ভৌতিক। ওই মেয়েটি বিভিন্ন রূপ ধারণ করে চা বিক্রি করে। এ পথে আর কোনোদিনও আসবেন না। বড় বাঁচা বেঁচে গেছেন। এক্সকারশনের সবাই আতঙ্কে বাড়ি ফেরার দিকে রওনা দিল। ধন্যবাদ।